আমার আবার পছন্দ অপছন্দ। পরিবারের কাছে এই একটা বছর বোঝার মতো ছিলাম, অবশেষে আপনার সাথে বিয়ে হওয়ায় একটু মুক্তি পেলাম। আমার দুটো বাচ্চা আছে জেনেও আপনি আমাকে বিয়ে করলেন? আমি আসি। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? বিয়ের প্রথম রাতেই ইমাদের মুখ থেকে এমন কথা শুনে নাফিজা একটু শুকনো হেসে বলল, হাসালেন আপনি আমাকে। আরে আমি নিজেই তো একজন ডিভোর্সি মহিলা। স্বামীর সাথে সংসার করতে না করতেই 2 বছরের মাথায় ও আমাকে ডিভোর্স দিল। আমার আবার পছন্দ অপছন্দ। পরিবারের কাছে এই একটা বছর বোঝার মতো ছিলাম, অবশেষে আপনার সাথে বিয়ে হওয়ায় একটু মুক্তি পেলাম। কিন্তু আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট এই বিয়েতে রাজিও ছিলাম না, কিন্তু মা অনেক জোর করলো। আমাকে নিয়ে হাঁপিয়ে গেছে মানুষটা। সেদিন আমার সামনে এসে মা মায়াময় কণ্ঠে বলেছিল, বাবা, তুই কি আমাকে বেঁচে থেকেও মরা লাশের মতো রাখবি? সেদিন মায়ের কথাটি শুনে খুব কষ্ট হলো। আলতো করে মায়ের কোলে মাথা রেখে বলেছিলাম, মা তুমি কেন এমন বলছো? মা তখন দুহাত তুলে আমাকে বলল, দে না বাবা আমাকে একটা বউ। মানুষের জীবনে তো এমন দুঃখ সুখ থাকেই, কিন্তু তাই বলে কি তুই নিয়তির সাথে রাগ করে জীবনকে থামিয়ে রাখবি? সন্তানগুলোর কথা অন্তত ভাব। ওদের পুরো জীবনটা এখনো পড়ে আছে, ওদেরও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেদিন কেন জানি মায়ের কথাগুলো খুব লাগলো। মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হলাম। ইমাদের কথা শুনে বিশাল ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটির চোখ দুটো অশ্রুতে ভিজে গেল, কিন্তু ইমাদ সে খবর নিল না, বরং তিক্ত কথা শোনাতে লাগলো। দেখুন, আমি আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা জানি না, তবে বন্ধু হিসেবে আপনাকে সবসময় সাহায্য করব। আর হ্যাঁ, আপনার আগের স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে কেন সেটাও আমি জানি না, তবে জানতেও চাই না, কারণ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মায়ের থেকে যেটুকু শুনেছি আর এতক্ষণে আপনাকে যেটুকু দেখেছি, তাতে আমার মনে হচ্ছে আপনি খুবই পরহেজগার, আর সেই জন্যই হয়তো আমাদের বিয়েটা মসজিদে হয়েছে। কিন্তু বুঝতে পারছি না আপনি এত পরহেজগার হওয়া সত্ত্বেও আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে কেন চলে গেছে। আবার সেই প্রশ্নটার সম্মুখীন। এই 1 বছরে মেয়েটি এই প্রশ্নটি শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে যায়। ভেবেছে এবার একটু মুক্তি পাবে, কিন্তু তাও হলো না। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটি ইমাদের প্রশ্নের কোনোই উত্তর দিল না। ইমাদ একটু সংকোচ করে তখন বলল, আসলে কি আপনি ভালো, নাকি ভালো হওয়ার অভিনয় করছেন? নাফিজা তখন শান্ত কণ্ঠে বলল, হয়তো খারাপ, তাই আজ অব্দি কারো মনে জায়গা পেলাম না। আপনি কি আমার কথায় রাগ করেছেন? মা কি বলছেন? রাগ কি সবার উপর করা যায় বলুন? রাগ করতে হলে মানুষের উপর অধিকার থাকতে হয়। ইমাদ আর কোনো জবাব দিল না। একটু নিচু করে মুখটাকে রেখে নাফিজাকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি জানি না আপনি দেখতে কেমন, আর আপনাকে দেখারও আমার কোনো আগ্রহ নেই, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি প্লিজ আমার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইবেন না। চাইবো না, নিশ্চয়ই আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। নাফিজার কথা শেষ না হতেই দরজায় কেউ নক করতে লাগলো। ইমাদ একটু চিন্তিত হয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? ওপাশ থেকে তখন আওয়াজ আসলো, বাবাই আমি।
বাবাই শব্দটা ইমাদের কানে আসতেই এক মুখ হাসি নিয়ে ছেলেটি দরজা খুলল। দরজা খুলতেই একটি 4 বছরের মেয়ে ইমাদের কোলে উঠে পড়ল। এক মুখ হাসি নিয়ে মেয়েটি ইমাদকে বলতে লাগলো, ও বাবাই, আমি তোমার পাতে তুবো না? কথাটি নাফিজার কানে যেতেই নাফিজা খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসির আওয়াজ ইমাদের 9 বছরের মেয়ে নওরিনের কানে যেতেই ও বাবাকে রাগী স্বরে বলতে লাগলো, বাবাই, তোমার আর মায়ের ঘরে কে? ওকে কেন এই ঘরে এনেছো? আর তাছাড়া ওইভাবে সেজে বসে আছে কেন? মেয়েটির এমন কথা নাফিজার কানে যেতেই নিমেষেই ওর হাসিটা উধাও হয়ে যায়। ইমাদ নওরিনের মাথায় হাত দিয়ে বলল, মামুনি, ও তোমার আন্টি হয়। আন্টি? আচ্ছা, মামুনি বলে পরিচয় দিলে কি হতো? ও বাচ্চাদের আম্মু হতেও বুঝি আপনার স্ত্রীর অধিকার লাগবে? নাফিজা মনে মনে এই ভাবতে ভাবতে নিশ্চুপ ভাবে বসে রইল। কিন্তু নওরিন বড় জেদি ও একরোখা টাইপের মেয়ে। ঘরে ঢুকতেই নাফিজার হাতটা শক্ত করে ধরে ওকে ঘর থেকে বের করে দিল। চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার বাবার রুমে তুমি কি করছো? যাও এখান থেকে। ইমাদ তখন নওরিনকে বলতে লাগলো, আম্মু এমন করে না, ও তো আমাদের বাড়ির মেহমান। না বাবাই, ও কেউ না, ফুপু বলেছে ও আমাদের সৎ মা। বাবাই, ওকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এই বলে নওরিন নাবার দিকে তাকিয়ে ইমাদকে বলল, না বা, ও তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। নাফিজা অবাক হয়ে গেল 9 বছরের একটি বাচ্চার মুখে এমন সব আচরণ দেখে। খুব অবাক ভাবে ও নওরিনের দিকে তাকালো। মেয়েটির চেহারায় এত পরিমাণ মায়া যা যে কেউ ওর প্রতি ভালোবাসায় জড়াবে, কিন্তু বড্ড জেদি ও একরোখা টাইপের মেয়ে। কি হলো, তুমি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ এখান থেকে চলে যাও। বাবাই, ওকে চলে যেতে বলো। নওরিনের চেঁচামেচিতে মিসেস সালেহা বেগম উপরে উঠে আসতে বাধ্য হলো। ইমাদের রুমে এসে নতুন বউকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে আর নওরিন ও নাবাকে ইমাদের সাথে দেখে গম্ভীর কণ্ঠে সালেহা বেগম নওরিনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? নওরিন, আমি না তোমাকে আর নাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তোমরা এই ঘরে কি করছো? নাবা তখন বাবাইয়ের কোল থেকে দিদুনের কোলে গিয়ে আদো আদো করে বলতে লাগলো, দিদু, বোন বোন উঠিয়ে দিয়েছে আমায়। বোন, বাবাই বাবাই আদবে বলে। নাবার কথা শুনে মিসেস সালেহা বেগম গরম চোখে নওরিনের দিকে তাকাতেই ও ইমাদের পিছু গিয়ে লুকিয়ে পড়ে। মিসেস সালেহা তখন ইমাদের পিছু থেকে ওর হাতটা শক্ত করে ধরে ওকে বলে, দিন দিন তোমার বেয়াদবি বেড়েই যাচ্ছে। ইমাদ তখন ওর মায়ের হাতটা সরিয়ে মিসেস সালেহাকে বলে, মা প্লিজ তুমি ওকে ছাড়ো। এই তোর প্রশ্রয়ে মেয়েটি দিন দিন বিগড়ে যাচ্ছে। তোর ওকে আদর দিয়ে দিয়ে দিন দিন বানর বানিয়ে ফেলছিস। আদর আর কি দিলাম, তোমার কথা রাখতে গিয়ে তোমার জ্বালায় আমাকে আবার বিয়ে করতে হয়েছে, তাও একটা ডিভোর্সি মহিলাকে। ডিভোর্সি মহিলা শব্দটি যেন মেয়েটির একটা নাম হয়ে গেছে। একসময় নাফিজার খুব কষ্ট হতো যখন পাড়ার মহিলারা ওকে দেখিয়ে বলতো, দেখ মেয়েটি কি দিনদার, অথচ এত পরহেজগার হওয়া সত্ত্বেও স্বামীর ঘর করতে পারলো না, ডিভোর্স হয়ে গেল। কি যুগ রে বাবা, এরা আবার নাকি পরহেজগার। নাফিজার কাছে সেই কথাগুলো একসময় ভীষণ আঘাতের অস্ত্র ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েটি একটা সময় এই কঠিন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়। তাহলে আজ ইমাদের মুখ থেকে এই কথা শুনে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু তারপরেও হৃদয়ের মাঝে আজ কেন জানি পুরনো কষ্টটা আঘাত করতে পারলো আবার। নাফিজা বুঝে উঠতে পারলো না কেন এমন কষ্ট হলো। বিয়ের 2 দিন আগেও তো মা কথায় কথায় ঠ্যাস মেরে বলল,
কপালে 2 বাচ্চার বাপ জুটেছে। এটা তো তোর ভাগ্য ভালো, না হলে যে মেয়ে নিজের স্বামীকে ডিভোর্স দেয় আবার কেমন করে বিয়ে হয়? নিজের আপন মা যখন সবকিছু জেনেও এমন কথা বলে, তখন তো কষ্ট যন্ত্রণা দরুন জ্বালা পাওয়ার কথা। কিন্তু কই, সেদিন তো মায়ের কথায় আমার বিন্দু মাত্র কষ্ট হলো না। সমাজের আর 5টা স্বাভাবিক মানুষের তালিকায় মাকেও স্থান দিয়ে আমি সেই কষ্টটা নিমেষে দূর করে ফেললাম। তবে আজ কেন এই লোকটার কথায় পুরনো ক্ষতরা আবার মন পাজরে উৎপাত শুরু করলো? নাফিজা প্রশ্নের কোনো উত্তর পেল না। বুঝে ফেললো মেয়েটি আসলে এই পৃথিবীতে বেঁচে থাকাটা হয়তো সহজ, কিন্তু ভালোভাবে বেঁচে থাকাটা ভীষণ জটিল। আর সেই জটিলতায় আমাদের অনেক প্রশ্নের কোনো উত্তর হয় না, অনেক কিন্তুর কোনো কারণ হয় না, আর অনেক সম্পর্কের কোনো মানেই হয় না। সালেহা ইমাদের এমন কথা শুনে ইমাদকে রেগে গিয়ে বলে, তুমি দিন দিন আসলে যে কত পরিমাণ বিপথে যাচ্ছ তা আজ আমি টের পেলাম। ওকে ডিভোর্স বলছো? তুমি কি? হ্যাঁ, তুমি তো। মা প্লিজ, আমি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করব, অতএব আমি কি, সে প্রশ্নটা এখানে আসছে কেন? আর এই বিয়েটাই আমার কাছে ছেলে খেলা ছাড়া আর কিছুই নয়। বিয়েটা তোমার কাছে ছেলে খেলা মনে হলেও তা আমার কাছে নয়। এই সংসারের আর তোমার যে অবস্থা, তা থেকে তোমাদের সকলকে সঠিক পথে আনার জন্যই আমি ওকে এই বাড়িতে বউ করে এনেছি। আর ও শুধু এ বাড়ির বউ না, আমার মেয়েও। মিসেস সালেহা বেগমের চিৎকারে নাজিফা ভাবনার জগৎ থেকে বিদায় নিল। মিসেস সালেহা তখন নাজিফাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, চুপ করে ওখানে দাঁড়িয়েছ কেন? ইমাদকে মুখের উপর কিছু বলে দিচ্ছ না কেন? আর এভাবে বড় করে ঘোমটা দিয়ে রেখেছো কেন? ঘোমটাটা সরাও। ইমাদ তখন মাকে উদ্দেশ্য করে বলল, না মা, উনি ঘুমটা সরাবেন না। মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই, ওনাকে দেখার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। সো প্লিজ, উনি যেন আমার সামনে অ্যাটলিস্ট মুখটা না দেখায়। দিন দিন তুমি এত বিগড়ে যাচ্ছ কেন? একটা মেয়েকে বউ করে এনে ওকে প্রাপ্য সম্মানটুকুও কেন দিচ্ছ না তুমি? কারণ এই বিয়েতে আমি রাজি নেই বলে। মা প্লিজ, তুমি এসব নিয়ে আর কথা বলো না। তোমার জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি। তুমি আমার কাছে বউয়ের আবদার করেছো, তাই বিয়ে করলাম। কিন্তু ওকে আমার স্ত্রীর পরিচয় দেবার আবদারটা যদিও করো, আমি মরে গেলেও রাখতে পারবো না। আর কেন পারবো না সেটাও তুমি ভালো করে জানো। হে আমার রব, আমাকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার তৌফিক দান করো। নিশ্চয়ই আপনি আমার জন্য উত্তম কিছু রেখেছেন। নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের পছন্দ করেন। অতএব আমাকে তাদের ভেতরে অন্তর্ভুক্ত করো। নাজিফার এরুম বিড়বিড়িয়ে দোয়া করাটা সালেহার কানে যেতেই উনি নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে বলল, বাইরে এভাবে দাঁড়িয়ে থেকে গুনগুন করেই কি তুমি রাতটা কাভার করবে? একটা কথা মনে রেখো, নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে, কখনো ছেড়ে দিও না। নাজিফা তখন ঠুনকো হেসে সালেহাকে বলল, আমি সবসময় এটা বিশ্বাস করি যে আর যাই হোক, ভালোবাসা আর অধিকার কখনো জোর করে আদায় করা যায় না। আর যে জোর করে আদায় করে সে সবচেয়ে বেশি বোকা। আমি সেই বোকাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই না। আমি ভালোবাসাকে ভালোবাসা দিয়ে, অধিকারকে অধিকার দিয়ে আদায় কর। ইমাদের কানে নাজিফার কথাগুলো যেতেই ইমাদ হেসে হেসে নাজিফাকে বলল, সে স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। এনিওয়ে মা, অনেক রাত হয়েছে, বাচ্চাদের এত রাত অবধি জায়গা ঠিক হবে না। তুমি প্লিজ ওনাকে নিয়ে এখান থেকে যাও। আমি নওরিন আর নাবাকে নিয়ে একটু ঘুমাবো। মানে কি ইমাদ? নাজিফা তাহলে কোথায় থাকবে? মা, তুমি আমাকে হাসালে। দিন দিন তুমি এমন বোকা কেন যে হয়ে যাচ্ছ? আমাদের এত বড় বাড়ি, এতে রুম থাকা সত্ত্বেও তুমি ওনার শোয়া নিয়ে চিন্তা করছো। এটা আমি মানতে পারছি না। আসলে আমার মনে হয় তুমি ওনার এই ঘর থেকে বের হয়ে যাওয়াটাই মেনে নিতে পারছো না, তাই অজুহাত দেখাচ্ছ। ঠিক তাই, আমি ওর এ ঘর থেকে চলে যাওয়াটাই মেনে নিতে পারছি না, কারণ এটা ওর অধিকার।
নাজিফা অমনি শাশুড়ির হাতকে আলতো করে ধরে বলল, থাক না, আমি না হয় অধিকারটা নাই বা চাইলাম, একদিন উনি নিজেই হয়তো এই অধিকারটা আমায় ফিরিয়ে দিবেন। মেয়েটির কথাগুলোই বেশ মায়া আছে, যা সহসা যে কাউকে ওর মায়ায় বাঁধতে পারে। কিন্তু নিয়তির পরিহাসে আজ মেয়েটি সমাজের কাছে বড্ড বেশি তুচ্ছ। তবে ওকে যে চিনেছে সেই ঝিনুকের ভেতরে মুক্তর সন্ধান পেয়েছে। এইভাবে সালেহা ঠোঁটের কোণে এক শান্তির হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, তুই আমার এই সংসারকে আলোর পথে আনবি, আর সাথে আমার এই ছেলেটাকেও একদিন নিজের মতো করে গড়ে নিবি। তুই যেমন স্রষ্টাকে ভালোবাসিস, এই সংসারের মানুষগুলোকেও তার প্রতি ভালোবাসায় মগ্ন করবি। আর আমি তোকে কথা দিচ্ছি, আর যারা তোকে ঘর থেকে বের করে দিল, একদিন তারাই তোকে ঘরে ঠাঁই দিবে। এই বলে সালেহা নাজিফার হাতটা শক্ত করে ধরে ওকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। ইমাদ মেয়েদের নিয়ে দিব্যি নিজের ঘরের দরজাটা লাগিয়ে দেয়। ছেলেটার এরূপ আচরণ হয়তো নাজিফার কাছে ছেলেটিকে অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উপরওয়ালা জানে ছেলেটি কতটা কষ্টে দিন দিন এমন অমানুষ হয়ে গেছে। প্রতি রাতে জেগে থাকা বালিশ আর জানালার ফাঁক দিয়ে বাহিরে দেখা সোডিয়ামের আলোয় জানে ছেলেটি কত রাত হাহাকার করে কেঁদেছে। আজ ইমাদের চোখে পানিই নেই, অশ্রুটাও আজ হারিয়ে গেছে। কিন্তু এত কঠিন বাস্তবতার মাঝেও প্রিয় মানুষের শেষ আমানতটুকু তাকে আজও বাঁচিয়ে রেখেছে। নওরিন আর নাবার চেহারাগুলো আজও ইমাদকে হাজারো কষ্টের মাঝে বলতে বাধ্য করে, এই তো আমি সুখে আছি, এই তো আমি ভালো আছি। নাজিফাকে সালেহা বিছানার উপর বসিয়ে রান্নাঘরে গেল খাবার আনতে। সালেহা খাবার এনে দেখে মেয়েটি এখনো মাথায় এক হাত ঘুমটাটা দিয়ে বসে আছে। সালেহা নাজিফার কাছে গিয়ে কোনো কথা না বলেই নাজিফার ঘুমটাটাকে সরিয়ে ফেললো। অতঃপর দেখলো মেয়েটি কান্না করে চোখ দুটোকে লাল করে ফেলেছে। সালেহা অভিমান করে বলল, এটাই করতে পারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। নাজিফা চোখের জল মুছতে মুছতে বলল, মানে আমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। শোনো, একটা কথা মাথায় রাখবে, তোমার সুখ তোমার নিজেকে আদায় করে নিতে হবে, বুঝলে? নাজিফা অবাক হয়ে গেল। আসলে কি উনি আমার শাশুড়ি? দুনিয়াতে কত রকমের মানুষ, কেউ শাশুড়ি নামক জল্লাদ আর কেউ শাশুড়ি নামক মা। তাই এভাবে চুপ করে বসে থাকলেই হবে? ক্ষুধা লাগেনি? মানে লেগেছে তো। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নাজিফা হাত মুখ ধুয়ে আসলে সালিহা বেগম নিজ হাতে ওকে খাওয়াতে গেলে ও কান্না করে দেয়। সালেহা তখন আলতো করে ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে, মায়ের কথা মনে পড়ছে? নাজিফা তখন কাঁদতে কাঁদতে বলে, মা কখনোই এমন ভালোবাসেনি যে তাকে মনে পড়ার কথা। তাহলে কাঁদছিস কেন? আপন মা না হয়েও কেউ একজন মায়ের মতো ভালোবাসায়। পাগলি, নে কে নে। নাজিফা যখন ভাতের প্রথম লোকমা মুখে নিল তখন ওর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হলো। এই প্রথম কেউ একজন ওকে এত ভালোবাসলো। নিজের মাও কখনো এইভাবে আদর করেনি। আসলে পৃথিবীতে একজনকে দিয়ে সকলকে বিবেচনা করা উচিত নয়। পৃথিবীতে সব মায়েরা যেমন এক হয় না, ঠিক তেমনি পৃথিবীর সব শাশুড়িরাও এক হয় না। কি রে মা, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? কে মা? এ আবার কি কথা? আমি তো তোরই মা। কথাটি শুনে নাজিফা মিসেস সালেহার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল। কি হলো, ওভাবে চেয়ে আছিস কেন? না কিছু না। নে ঘুমিয়ে পড়,
কাল থেকে দেখবি এই বাড়ির নাটকীয়তা। দেখতে তো আমাকে হবেই, আর সাথে মানুষগুলোকেও পরিবর্তন করতে হবে। সকালে নাজিফার মধুর সুরের কোরআন পাঠ করা শুনে সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা চোখ খুলতেই দেখতে পেল মেয়েটি কোরআন পড়ছে আর বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সালেহা ওর পাশে গিয়ে বসতেই নাজিফা চোখের জল মুছে সালেহাকে বলল, আম্মু আপনি নামাজ পড়ে নিন। নাজিফার এই বাক্যটির মাঝে সালেহা যে শান্তি সুখ পেল তা অনেক কাল আগেই ছেলে মেয়েদের বিপথে যাওয়ার ফলে হারিয়ে গিয়েছে। সালেহা ওযু করে এসে নামাজ পড়ে নাজিফাকে বলল, আচ্ছা নাজিফা, তোমার কখনো রবির উপর রাগ হয়নি? কেন? না মানে তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছে অথচ তুমি তার হুকুম মেনে চলো, তাকে ডাকো। নাজিফা তখন হেসে বলল, রবের উপর রাগ করা যায় না মা, কিন্তু অভিমান করা যায়, যা নিমেষে আবার রবের সামান্য নেয়ামত পেয়ে ভালোবাসায় পরিণত হয়। আর রব কখনো তার বান্দাদের কষ্ট দেয় না, বরং পরীক্ষা করে দেখে তার বান্দা তাকে কত ভালোবাসে। তবে সবাইকে পরীক্ষা করে না। যারা তার হুকুম মেনে চলে, তাকে ডাকে, তার উপর ভরসা রাখে, রব কেবলই তাদেরই একটু বেশি পরীক্ষা করে। কিন্তু তাই বলি কি আমি বলতে পারি আমার রব আমাকে কষ্ট দিচ্ছেন? মাশাআল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা আম্মু, এবারের কেউ সকালের নামাজ পড়ে না? সালেহা তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি হয়তো ভালো নই রে মা, তাই হয়তো ছেলে মেয়েগুলোকে রবের সাথে পরিচয় করতে পারলাম না। ফাহাদ মানে আমার বড় ছেলে, ও তো কোনো কালেই মানুষ হয়নি। ওর কাছে জীবন মানে একটাই, তাই মাস্তি আড্ডা আর গার্লফ্রেন্ড ভেবেছিলাম বিয়ের পর মানুষ হবে, কিন্তু যাকে বিয়ে করলো সে নিজেই তো চাইনিজ। আর আমার ছেলেকে ও আর কি মানুষ করবে, নিজেই তো। সালেহা চুপ হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে ঠুনকো হাসি ফুটিয়ে বলল, অবশ্য অন্যের মেয়েকে কি বলবো, আমার নিজের মেয়ে নিতুকেই তো আজ ঠিক করতে পারলাম না। মাদ্রাসায় দিয়েছিলাম যাতে মেয়েটি একটু ঠিক হয়, কিন্তু কোথায় কার ভালো, দিন দিন আরো বেশি বেহায়াপনা হয়ে গেছে, পড়ালেখাও বন্ধ করে দিয়েছে। নাজিফা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, আর মা উনি? কে? ইমাদ? জানিস মা, ও আমার গর্ব করার সন্তান ছিল। কখনো ওর ভিতরে আমি সামান্যটুকু অনৈতিক কাজ দেখিনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। ও অনেক ভালো একজন ডাক্তার, কিন্তু ওই যে কথায় আছে না, কাল যে মানুষটা আমের ছিল আজ সে ফকির হয়ে গেল। ইমাদেরও তাই হলো। মৃত্যুর মৃত্যুটা ও ঠিকভাবে নিতে পারছে না, মানবেই বা কিভাবে? আমার ছেলেটা যে ওকে খুব ভালোবাসতো, কিন্তু নাবা হওয়ার সময় ওর মারা যাওয়াটা আমার ছেলেকে এতটাই পাথর বানিয়ে দিয়েছে যে ও এখন ভুল করেও আল্লাহকে ডাকে না। নাজিফা তখন শান্ত কণ্ঠে বলল, আসলে মা, আমরা না আমাদের রবকে বুঝতেই পারি না। দুনিয়ার সামান্য ভালোবাসায় কত পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরেও আমরা প্রিয় মানুষকে ভালোবাসি, ওকে নিয়ে থাকতে চাই। আর যখন কথায় কথায় কেউ বলে আমি রবকে ভালোবাসি, তখন কেন মা উনি আমাদের পরীক্ষায় ফেললে আমরা ওনাকে ভুলে যাই? সালেহা চুপ করে থাকে, কেননা এর উত্তর হয়তো সালেহার কাছেও নেই। আমরা মানুষরা তো এমনই। সকাল 9টায় ইমাদ বাচ্চাদের নিয়ে নিচে নামে। নাজিফা রান্নাঘর থেকে একটু আর চোখে চেয়ে আবার নিজের কাজে ব্যস্ত হলো। হঠাৎ কি যেন মনে করে নাজিফা আবার ইমাদের দিকে তাকালো, তারপর সহসা করে উঠল, মাশাআল্লাহ, ছেলেরাও এত সুন্দর হয়, সত্যি মানুষটা অনেকটাই সুন্দর। ইমাদ নিচে নামতেই সালেহাকে দেখলো সোফায় বসে আছে। সালেহার কাছে গিয়ে বলল, মা,
নাবা আর নওরিনকে রেডি করে দাও স্কুলের জন্য। সালেহা ছেলের সাথে কোনো কথা না বলেই নাবা আর নওরিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইমাদ তখন চারপাশে তাকিয়ে নাজিফাকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে রান্নাঘরের দিকে, আর দেখতে পেল বিশাল ঘোমটা দিয়ে কেউ একজন রুটি বানাচ্ছে। ছেলেটি বুঝতে পারলো ও নাজিফা, অতঃপর ওর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। নাজিফা কোনো কথাই বলল না, রুটি বানাতে লাগলো। ইমাদ তখন বারবার কাশি দিতে লাগলো। নাজিফা তাও কোনো কথা বলল না। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি মানুষ রে বাবা, সেই কখন থেকে কাশি দিচ্ছে অথচ এক গ্লাস পানিও দিচ্ছে না। নাজিফা তখন গম্ভীর কণ্ঠে বলল, হাতের সামনেই পানি, একটু নিয়ে নিলেই তো হয়। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, এইভাবে বলার কি আছে, আমি দেখতে পাইনি তো। এই বলে পানি খেতে লাগলো। এক গ্লাস নয় 3-4 গ্লাস পানি খেয়ে ফেললো। নাজিফা তখন বলতে লাগলো, এত পানি খেলে তো পরে নাস্তা খেতে পারবেন না। খাবো না, তাতে আপনার কি? আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, কই একটিবারও তো বললেন না কিছু লাগবে কিনা, বা আমাকে কি কিছু বলবেন? হাসালেন। আমার সাথে আবার আপনার কি কথা? ইমাদ তখন আরো এক গ্লাস পানি খেয়ে বলতে লাগলো, মানে আমি তো খুব ভালো ছেলে, বুঝলেন, কখনো কোনো মানুষকে কষ্ট দেই না, বুঝলেন। আমার আবার মানুষের প্রতি খুবই দয়া, এত দয়া যে আমি মাঝে মাঝে রাস্তায় তো পথ শিশুদের দেখলে দুঃখ করি, তো বুঝলেন আমি মানুষকে কষ্ট দেই না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চান সেটা বলুন। মানে আপনিও তো মানুষ, আপনাকেও তো কষ্ট দেওয়া উচিত নয়। তো কি? তো তো মানে কালকে রাতে আপনাকে মানে ডিভোর্সি বলার জন্য সরি। এই বলে ছেলেটি নিমেষে কোথায় যেন চলে গেল। সরি শব্দটি নাজিফার কানে যেতেই নাজিফা অবাক হয়ে গেল। ইমাদ সাহেব আমাকে সরি বললেন? আদৌ কি আমি ঠিক শুনেছি? অবশ্য ছেলেটি একটা সরি বলতে গিয়ে কত সংকোচ যে করলো, বাট শেষে সরিটা বললো। আসলে উনি ভালো, তবে নিজের ভালোটাকে মানুষের সামনে প্রকাশ করতেই ভুলে গেছে। এই যা। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে মেয়েটি ভাবতে লাগলো, এত কটু কথা বলার পরও যখন মানুষটা একবার সরি বলল, তাও এত সংকোচ করে, তখন অভিমানগুলো সত্যিই নিমেষেই অজানা দেশে পাড়ি দিল। এই ভেবে নাজিফা আবার রুটি বানাতে লাগলো। এমন সময় সালেহার মেয়ে নিতু কানে হেডফোন দিয়ে নিচে নামলো। নাজিফাকে রান্নাঘরে দেখতে পেয়ে বলতে লাগলো, এই যে একটু তাড়াতাড়ি হাত ছাড়া, সকালের নাস্তা কি দুপুরে খাওয়াবে? অমনি ফাহাদের বউ নাইট ড্রেস পরে নিচে নেমে নিতুকে বলতে লাগলো, গুড মর্নিং নিতু, হোয়াটস হ্যাপেন? আর বলো না, খুব ক্ষুধা পেয়ে গেছে, বাট দেখো ওকে, ও এখনো নাস্তাই বানায়নি। কি করে পারবে বল, এসবের জন্য তো সংসার করতে পারিনি। ঠিক বলেছো, দেখো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। সালেহা তখন বলতে লাগলো, আহারে আমার মেয়েটা যে কি ক্ষুধা লেগেছে। সালেহাকে দেখতে পেয়ে নিতু চুপ হয়ে যায়। সালেহা তখন নাবা আর নওরিনকে ডাইনিং টেবিলে বসিয়ে নিতুর সামনে এসে বলল, তা মা, আপনার আজকে এত তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গেল? আপনি তো নবাবজাদি, দুপুর 12টা ছাড়া আপনার ঘুমই ভাঙে না, আর 1টা ছাড়া আপনার সকালে নাস্তাই হয় না, তা আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহমিদা তখন বলতে লাগলো, থাক না মা এসব কথা। তুমি চুপ করো, তোমরা দুজনেই তো একই ঘাটের মাছি। তুমিও দেখি আজকে এত তাড়াতাড়ি নিচে নেমে আসলে, আর তোমাকে না বলেছি এইসব নাইট ড্রেস পরে নিচে নামবে না? ওহ মা, এটা ফ্যাশন। এই ফ্যাশন করতে গিয়ে এই বাড়ির বড় বউয়ের সম্মানটা আবার হারিয়ে ফেলো না। মা, খাবার হয়ে গেছে, সবাইকে বসতে বলুন।
নাজিফার মুখ থেকে এমন উক্তি শুনে ফাহমিদা রেগে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, যত বড় মুখ না তত বড় কথা। এসেছো এখনো একদিনও হয়নি, আর এখনই আমার সাথে এরূপ আচরণ। কেন বৌমা, ও কি ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুমি ইমাদের সামনে এসব পরে হাঁটলে বড় ভাবি হিসেবে তোমাকে মানায়? আজকে ইমাদ আসুক, তারপর দেখাচ্ছি মজা। হঠাৎ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? বৌমনি কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আর বলিস না ভাই, তোর বউ তো প্রথম দিনই আমার মুখের উপর কথা বলছে, আমার পোশাক আশাক নিয়ে পর্যন্ত মন্তব্য করছে। ইমাদ ফাহমিদার মুখ থেকে কথাগুলো শুনে কোনো কিছু না ভেবে নাজিফার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে বলল, মানবতার খাতিরে একটা সরি বলেছি বলে আপনি কি সাপের 5 পা দেখেছেন? নাজিফা কোনো কথাই বলল না, অনায়াসে ইমাদের সব কথা শুনতে লাগলো। ইমাদ ওর এরূপ নিশ্চুপতা দেখে অবাক হয়ে গেল। মানুষ এত ধৈর্যশীলতা কিভাবে হয়? কি ব্যাপার, কথা বলছেন না কেন? লিসেন, যান বৌমনির কাছে গিয়ে মাপ চান। দেখুন, আমি ওনাকে খারাপ কিছুই বলিনি, জাস্ট বললাম যে উনি সব পরে আমার সামনে আসাটা ঠিক মানায় না। দেখেছি ইমাদ, আবার সে একই কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোমার দাদা ভাইয়ের কাছে যদি আমি না বিচার দিয়েছি তাহলে আমার নাম ফাহমিদা না, আর ও যদি আমার কাছে মাফ না চায় তাহলে আমি আজ কোনো খাবারই খাবো না, এই বলে দিলাম। এই বলে ফাহমিদা নিজে ঘরে চলে গেল। সালেহা তখন একটু মুচকি হেসে বলল, উফ, বাঁচলাম। কেন যে আমার বড় ছেলে এর মতো একটা মেয়েকে বিয়ে করেছে আল্লাহই জানে। একটু তাড়াতাড়ি কর বাবা, নাবার নওরিনের স্কুল আছে তো। ইমাদ আর কোনো কথাই বলল না। ও বুঝেছে ফাহমিদার কাজেই শুধু ঝগড়া করা। এখন ওর মনে পড়ে মিতুর সাথে সামান্য কারণ নিয়ে কি পরিমাণ ঝগড়া করত। ইমাদ ভাবছে, তবে মিতু এই মেয়েটির মতো নিশ্চুপ থাকতো না। মিতুকে যদি বৌমনি বলতো একটা, মিতু বলতো 100টা। এখনো মনে পড়ে শুধুমাত্র বৌমনির কারণে ও কতবার আমাকে বলেছিল চলো আমরা আলাদা হয়ে যাই, কিন্তু এই কথাটি কখনোই আমি মায়ের কান অব্দি আসতে দেইনি। কারণ আমি জানতাম মা আর যাই হোক আমাদের 2 ভাইয়ের আলাদা হয়ে যাওয়াটা কখনোই মেনে নিতে পারবে না। কেননা বাবা মারা যাওয়ার পর আমি আর দাদা ভাইয়ের তো মায়ের কাছে সব। আজ আবার এই বৌমনির কারণে সেই মানুষটাকে মনে পড়ে গেল যে আমাকে অসহায় করে দূরে কোথাও চলে গেল। মিতুর কথা মনে পড়তেই ছেলেটার চোখ দুটো লাল হয়ে যায়। ছেলে মানুষ, তাই সে বুঝে ফেললো কান্না তাকে মানায় না। সহসা ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। নাজিফা তখন মিতুকে আর শাশুড়িকে রুটি দিচ্ছিল। ইমাদের এভাবে উঠে দাঁড়ানো দেখে সালেহা বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে উঠে দাঁড়িয়েছিস কেন? খিদে নেই? এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অমনেই ওর হাতটা গিয়ে ধরে ফেললো। নাজিফার এত সাহস দেখে ইমাদ খুব বেশি অবাক হয়। চিৎকার দিয়ে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! আপনি আমার হাত ধরার সাহস কোথায় পেলেন? সাহস তো আপনিই দিয়েছেন। মানে হলো আপনি যখন আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার সাহস পেয়েছেন, ঠিক তেমনি আমিও আপনার অনুমতি না নিয়ে আপনার হাত ধরার সাহস পেয়েছি। নাজিফার এমন উত্তর শুনে সালেহা খুশিতে বলতে লাগলো, শাবাশ মা। ইমাদ অবাক হয়ে গেল। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা এই মেয়েটি সত্যিই অদ্ভুত। এত খারাপ কথা বলি, কিন্তু তারপরেও। কি হলো, কি ভাবছেন? না, কিছু না। যান, টেবিলে গিয়ে বসুন। আমি কি আপনার কথা শুনবো নাকি? কে আপনি যে আপনার কথা শুনতে হবে? আমি হয়তো আপনার কেউ না, কিন্তু দেখুন, না খেয়ে থাকলে তো আর সবকিছু সমাধান করা যায় না। তাই বলি কি, এত কথা না বলে খেতে বসুন। নাবাও তখন বলতে লাগলো,
বাবাই আতো আতো। মেয়ের কথা ফেলতে না পেরে ইমাদ খেতে বসে। নাজিফা সবাইকে খাবার দিয়ে এক পর্যায়ে নাবাকে নিজের হাতে জ্যাম আর পাউরুটি খাওয়াতে গেলে নওরিন নাজিফার হাতটা ধরে ফেলে। চোখগুলোকে বড় বড় করে নাজিফাকে বলতে লাগলো, তুমি একদম আমার বোনকে খাওয়াবে না। নাজিফা একটু স্নেহময় কণ্ঠে নওরিনকে তখন বলল, মা ও তো ছোট, ওকে আমি খাইয়ে না দিলে ও খাবে কি করে? নওরিন তখন হাসতে হাসতে বলল, আপনি তো মাত্র একদিন হয়ে এসেছেন, এতদিন আমার বোনকে দিদুনেই খাইয়ে দিত, সুতরাং আজকে না হয় দিদুনেই খাইয়ে দিবে। নিতু নওরিনের কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলো, গুড নরিন, এটাই তো আমি চেয়েছি, আর তুই করেছিস, ভেরি গুড। ইমাদ নিজেই হতভম্ব হয়ে গেল নওরিনের এরূপ আচরণ দেখে। মাত্র 9 বছর বয়স, অথচ এই বয়সেও এত পরিমাণ খারাপ হয়ে গেছে। হয়তো মেয়েটিকে আমারও পছন্দ না, কিন্তু তাই বলে আমি যেরূপ আচরণ করতে পারি ও তো তা পারে না, কেননা ও তো বাচ্চা। আর তাছাড়া শত হোক নাজিফা তোর মায়ের মতোই। এই ভেবে ইমাদ নওরিনকে অনেক জোরে একটা ধমক দিল। নওরিন অমনি কান্না করে দিল। নাজিফা তখন ওকে জড়িয়ে ধরতে চাইলে ও তখন নাজিফাকে বলে, ডোন্ট টাচ মি, তোমার জন্য বাবাই এই প্রথম আমাকে বকা দিয়েছে। এই বলে না খেয়ে চলে গেল। নাজিফা তখন ইমাদকে বলল, এটা আপনি কেন করলেন? ও তো ছোট মানুষ, আর ছোট মানুষদের ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, ধমক দিয়ে নয়। আপনি চুপ করুন, সব আপনার জন্যই হয়েছে, জাস্ট আপনার জন্যই আমি আমার মেয়েকে এই প্রথম বকেছি। এই বলে ইমাদ না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিতু তখন সালেহাকে উস্কানির জন্য বলতে লাগলো, দেখেছ কি মেয়ে বউ করে আনলে? যে ভাই কখনো না খেয়ে বাড়ি থেকে বের হতো না, আজ এই প্রথম সে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। শতহোক ছেলে তো না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে, এটা সত্যি। সালেহার খুব খারাপ লাগে। নিতুকে কোনো কিছু না বলেই সালেহা নিশ্চুপ ভাবে রুমে চলে গেল। নিতু তা দেখে মহা খুশিতে গান গাইতে লাগলো আর নাস্তাটা নিয়ে উপরে চলে গেল। নাজিফার চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলো, আমি কি কখনোই কাউকে সুখী করতে পারবো না? আল্লাহ, আপনি কি কখনোই আপনার এই বান্ধাকে একটু সুখ দিবেন না? নিশ্চয়ই আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আর কতদিন আমি এভাবে মানুষদের কষ্ট দিব? অমনি দুফোঁটা অশ্রু নাজিফার গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই নাবা নাজিফার আঁচল ধরে টান দিল। নাজিফা বিস্মিত হয়ে নিচের দিকে তাকাতেই দেখে নাবা। ওর সামনে বসতেই নাবা বলতে লাগলো, এই তুমি আমাকে তাইয়ে দিবে না? তুমি কাঁদছো কেন? নাজিফা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এমনি কাঁদছি মা, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। নাবা তখন নাজিফাকে বলতে লাগলো, তুমি কে? তুমি কি মা? তুমি কি মা? নাজিফা তখন নাবাকে কোলে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মামুনি, আমি তোর মা। নওরিন অমনেই নাজিফার সামনে এসে বলতে লাগলো, না, তুমি মা নও, ফুপু বলেছে তুমি সৎ মা। না বা, ওনার কোল থেকে নাম বলছি, উনি আমাদের মা নন। এই বলে নওরিন নাবাকে জোর করে নাজিফার কাছ থেকে নিয়ে যায়। নাবা কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি দাবো, মা আমি তোমার তাতে দাবো। সকাল 10টায় নাজিফা সালেহার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা আপনি কি আমার উপর রাগ করেছেন? সালেহা তখন একটু হেসে বলল, না, কেন রাগ করবো? কিন্তু মন খারাপ, আসলে ছেলেটা কখনো না খেয়ে এভাবে বাড়ি থেকে বের হয়ে যায়নি তো, আর নওরিনও না খেয়ে আছে তাই। আচ্ছা মা, ওনাদের সব থেকে পছন্দের নাস্তা কি আপনি জানেন?
জানবো না কেন? আসলে নওরিন আর ইমাদ দুজনেই আলু পরোটা খুবই পছন্দ করে। আলু পরোটা দেখলে দুজনেই লোভ সামলাতে পারে না। আগে বলবেন না মা, আসলে এই আলুর পরোটা আমার বাবাও খুব পছন্দ করত। বাবার জন্য বানাতে বানাতে এই পরোটার সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে, তাই আমার হাতের আলুর পরোটা মানেই সেই। সালেহা তখন বলল, তাহলে তুমি তাড়াতাড়ি করে কয়েকটা আলুর পরোটা বানিয়ে ফেলো। আমি কদমকে বলি ইমাদের চেম্বারে নিয়ে যেতে। কিন্তু নওরিন? ও তুমি চিন্তা করো না, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। এই বলে নাজিফা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানালো। টিফিন বক্সে কয়েকটা ইমাদের জন্য চেম্বারে পাঠিয়ে দেয়। আর কয়েকটা নিয়ে নওরিনের ঘরে যেতেই দেখে মেয়েটি পেটে হাত দিয়ে বসে আছে, মুখটা শুকিয়ে গেছে। নাবা সামনেই বসে খেলছে। দুজনে এখনো স্কুল ড্রেসটাও খোলেনি। আমার উপর রাগ করে আজকে স্কুলে যায়নি বুঝলাম, কিন্তু ড্রেসটাও খুললো না। এই ভেবে নাজিফা একটা কাশি দিল। ওর কাশির আওয়াজ নাবার কানে যেতেই নাবা বলে উঠল, মা তুমি আত্ম। নওরিন অমনি দরজার দিকে তাকাতেই নাজিফাকে দেখে বলে উঠল, তুমি আমার ঘরে কেন? নাজিফা একটু নিচু স্বরে নওরিনকে তখন বলল, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। আমি খাবো না। দেখো, আমার উপর রাগ করে তো আর না খেয়ে থাকা উচিত নয়। খেয়ে নাও মা, নাও। বললাম না আমি খাবো না। ঠিক আছে, তুমি না খেলে আমি খেয়ে ফেলছি। আলুর পরোটা আমারও খুব প্রিয়। আলুর পরোটা শুনতেই নওরিন একটু আমতা আমতা করে বলল, তো তোমার হাতে ওটা আলুর পরোটা? হ্যাঁ তো। কে বানিয়েছে, তুমি? আসলে আমার বাবা বলতেন আমার হাতের আলুর পরোটা নাকি অনেক মজা। তো কি হয়েছে, এগুলো আমাকে শোনাও কেন? আমি খাবো না। ঠিক আছে, আমি তাহলে যাই। অমনি নওরিন বলল, এই শোনো। নাজিফা তখন বলল, তুমি আমাকে বলছো? আসলে তুমি যেহেতু এতবার বলছো তো একটু খেয়ে দেখতে পারি। নাজিফা নওরিনের কথাটি শুনে খুশি হয়ে গেল। নওরিনের কাছে গিয়ে বসে ওর সামনে খাবারটা দিল। নওরিন তখন একটু সংকোচ নিয়ে বলল, খাবো? ও মা, এ আবার কেমন কথা, খাও। নওরিন খেতে লাগলো। পরোটাগুলো ওর এতই ভালো লেগেছে যে ও নাজিফাকে বলতে লাগলো, তুমি তো ভালো রান্না করতে পারো। ধন্যবাদ। নাজিফা তারপর কিছু সময় চুপ থেকে নওরিনকে বলল, আচ্ছা মা, তুমি কেন আমার উপর রাগ করো? আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না, আর বড়দের সাথে এমন ভাবে আচরণ করলে যে আকাশের মালিক খুব অসন্তুষ্ট হয়। নওরিন অমনি খাবারটা রেখে কৌতূহল নিয়ে নাজিফাকে জিজ্ঞেস করলো, আল্লাহ বুঝি খুব অসন্তুষ্ট হয় আমি বড়দের সাথে খারাপ আচরণ করলে? হ্যাঁ তো মা। কিন্তু আমি তো বড়দের সাথে খারাপ আচরণ করি না, আমি শুধু তোমার সাথে খারাপ আচরণ করি, কারণ ফুপু বলেছে তুমি নাকি আমাকে আর না পাকে বাবার কাছ থেকে। অমনেই নিতু ঘরে ঢুকে যায়। নওরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলে, ওকে চুপ থাকতে। নওরিনও চুপ হয়ে গেল। নাজিফা নওরিনকে তখন বলে, কি হলো মা, চুপ হয়ে গেছো কেন? কি বলেছে ফুফু, আমাকে বলো। নিতু তখন নাজিফার সামনে এসে বলতে লাগলো, আমার নামে তুমি নওরিনকে কি বলছো? নাজিফা নিতুকে দেখে বুঝতে পারলো নওরিন কেন চুপ হয়ে যায়, এবং এও বুঝতে পারে একটি 9 বছরের মেয়ের এরূপ আচরণের পিছনে আমরা বড়রাই দায়ী।
বাচ্চারা কখনোই খারাপ মন মানসিকতার হয় না। তাদের নির্মল হৃদয়কে যদি কোনো অপবিত্র ব্যক্তি তাদের নিজের মনের মতো গড়ে, তখনই সেই বাচ্চাটির হৃদয়ে অপবিত্রতা বাসা বাঁধে। কি হলো, চুপ করে আছো কেন? কানে কথা যায় না? আমার নামে কি বলে তুমি নওরিনের কান ভারী করছো? এই জন্যই বলি নওরিন কেন হঠাৎ চুপ হয়ে গেছে। মানে কি বলতে চাইছো? না কিছু না, অন্তত এই বাচ্চাদের সামনে তোমাকে আমার কিছুই বলার নেই। এসো ড্রয়িং রুমে এসো। নাজিফা নিতুকে ড্রয়িং রুমে এনে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি নওরিনকে কি বলেছো? মানে আমি আবার নওরিনকে কি বলবো? কিছুই বলনি? না তো। এনিওয়ে, তোমার সাথে পরে কথা বলবো, আমি এখন বাইরে যাচ্ছি। কি, তুমি এভাবে বাইরে যাবে? কেন, কি হয়েছে? তুমি জিন্স টপ পরে বাইরে যাবে না। এরূপ রংচটা লিপস্টিক দিয়েছো কেন? আর এমন কার্লি চুলগুলোকে লাল আর বাদামি রং করে তোমার মনে হচ্ছে তোমাকে খুব ভালো লাগছে। তাতে তোমার কি? দেখো নিতু, তোমার মনে হচ্ছে এগুলোতে তোমাকে খুব স্মার্ট লাগে, কিন্তু বিশ্বাস করো, নিজের দেশে সাদামাটা পোশাকেই আর পর্দায় মেয়েদের সৌন্দর্য। তুমি কেন নিজেকে বাহিরের বখাটে ছেলেদের কাছে পণ্য তৈরি করবে? একটা কথা মনে রেখো, জিন্স টপস রংচটা লিপস্টিক দিয়ে ছেলেদের সামনে চলাফেরা করলেই তাকে আর যাই হোক সত্যিকারের স্মার্ট বলে না। সত্যিকারের স্মার্ট হতে হলে নিজেকে সম্মান করতে শিখতে হয়, অন্যের সামনে নিজেকে পণ্য বানাতে হয় না, আর একটা সুন্দর মন থাকতে হয়। ও প্লিজ, আমি তোমার এসব বকবকানি শুনতে চাই না। এসব তোমার বকবকানি মনে হচ্ছে? তুমি না মাদ্রাসা স্টুডেন্ট? অবশ্য পৃথিবীর প্রত্যেক জায়গায় ভালো খারাপ আছে, সুতরাং এ আর নতুন কি? এই চুপ থাকো তো, আমি গেলাম। নাজিফা অমনি নিতুর হাতটা ধরে বলল, যতক্ষণ না তুমি শালীনতার পোশাকে তোমাকে আবৃত করবে ততক্ষণ অবধি তোমার কোথাও যাওয়া হবে না। নিতু অমনি হাত ছাড়াতে চাইলে সালেহা এসে বলে উঠল, সাবাস মা, এতদিনে আমি যা করে উঠতে পারিনি তুই তো করেছিস। যা, ওকে ঘরে নিয়ে আটকে রেখে আয়। নাজিফা বলল, তা করা লাগবে না মা, ও যদি এভাবে বাইরে যায় তাহলে আজ ওকে আর এই বাড়িতে ঢুকতে দিবেন না। সালেহা তখন বলে উঠল, ঠিক আছে মা, তুই যা বলবি তাই হবে। নিতু তো নাজিফার উপর রেগে ওর সামনে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কাজটা ঠিক করলে না, আমি তোমাকে দেখে নিব। উপর থেকে ফাহাদ আর ফাহমিদা তখন নিচে নামতে নামতে বলল, আবার কি হলো? নিতু তখন বলল, কি হবে বৌমনি, তোমাকে যেমন অপমান করেছে আমাকেও তাই করছে, আর দেখো মা তাতে সাই দিচ্ছে। ফাহাদ তখন সালেহাকে বলল, মা, এটা আপনি ঠিক করছেন না। ও আমার বউকে ইনসাল্ট করেছে। এ বাড়িতে এসেছে ও এখনো একদিনও হয়নি, অথচ আমার বউয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করছে। ঠিক করেছে তোর বউ, যেমন পোশাক আশাক পরে তেমনই মন্তব্য করেছে। ফাহাদ আর ফাহমিদা কোনো কথা বলল না, আর দুজনেই বাড়ি থেকে বের হয়ে নিজেদের কাজে চলে গেল। নিতু আর কোনো উপায় না পেয়ে উপরে যেতে বাধ্য হলো। এদিকে কদম ফিরে আসলে নাজিফা ওকে জিজ্ঞেস করে, কদম ভাই, তোমার সাহেব খেয়েছে? কদম বলল, জানি না আফা, সাহেব আমাকে শুধু বলল বক্সটা রেখে যেন চলে যাই। কথাটি শুনে নাজিফা একটু মুচকি হেসে কদমকে বলল, তোমার সাহেব তোমার সামনে খেতে লজ্জা পাবে, তাই হয়তো রেখে দিতে বলেছে। এত
অশান্তির পরও সন্ধ্যাবেলায় নাজিফা মাগরিবের নামাজ শেষ করে রান্নাঘরে যায় সবার জন্য পায়েস রান্না করতে। এমন সময় ইমাদ বাড়ি ফিরে আসে। রান্নাঘরে গিয়ে টিফিন বক্সটা রাখতে নাজিফাকে দেখে রান্না করছে। ইমা তখন একটু গম্ভীর কণ্ঠে বলল, এই যে শুনছেন? নাজিফা ঘোমটার আড়াল থেকে বলল, জি, আমাকে বলছেন? তো আর কাকে বলবো, এখানে কি আর কেউ আছে? তাই তো। তো কি বলবেন শুনি? মানে মজা হয়েছে অনেক, থ্যাঙ্কস। ইমাদ এই বলে চলে যায়। নাজিফা ওর চলে যাওয়ার দিকে অনিমেষ ভাবে চেয়ে রইল। ছেলেটাকে বুঝতেই পারছি না, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো নরম তো কখনো গরম। এদিকে নিতুকে বাড়ি থেকে বের হতে না দেওয়ায় নিতু নওরিনের ঘরে যায়। গিয়ে দেখে নওরিন আর নাবা দুজনেই পড়তে বসেছে। নিতু নওরিনের কাছে গিয়ে বসে বলে, কিরে, সকালবেলা তোরে আলুর পরোটা খাইয়েছে বলে তুই আমি যা বলেছি তোকে সব বলে দিতে চেয়েছিস ওই মেয়েটাকে? নওরিন তখন মাথা নিচু করে বলল, ওই আন্টিটা তো খারাপ না, তুমি বলছো আমাদের থেকে আমাদের বাবাইকে কেড়ে নেবে। কই, ওই আন্টিটা তো এমন কিছুই করছে না। বাবা নরিন, সকালে মেয়েটা দুটো আলুর পরোটা তোর জন্য বানিয়েছে বলে তুই নিজের ফুপুকে অবিশ্বাস করলি? না মানে ফুপু, আমি তা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি। থাক বাবা থাক, তোদের ভালো চাই বলেই আমি তোকে সাবধান করেছিলাম। এখন দেখি আমারই ভুল হয়েছে। ওকে ফাইন, আমি তোকে আর কিছুই বলবো না, কিন্তু আমি যেহেতু তোর ফুফু তাই তোকে শেষ একটা কথা বলছি। তোর বাবাইকে হাত করার জন্য যে দেখ মেয়েটা এখন পায়েস বানাচ্ছে। তোর বাবা এটা খাওয়ার পর মেয়েটাকে বিশ্বাস করবে, আর সেই সুযোগ নিয়ে মেয়েটা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি বরং এসব ভেজালে নাই বাবা। এই বলে নিতু চলে যেতে চাইলে নওরিন ওর হাতটা শক্ত করে ধরে বলল, তুমি সত্যি কথা বলছো? বিশ্বাস না হলে নিজ চোখে গিয়ে দেখে আয়, তোদের কাউকে দিবে না, শুধু তোর বাবাইকেই দিবে, দেখিস। ফুপু তুমি আমাকে বলে দাও, আমি কি করলে ও আমার বাবাইকে পায়েসটা দিতে পারবে না? নওরিনের কথাটি শুনে নিতু মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো, এবার দেখো তোমার আমি কি হাল করি। এদিকে নাবা নওরিনের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, ফুপি পদা, ফুপি ভালো না। নিতু তখন নওরিনকে বলল, দেখেছিস নওরিন এসেছে, একদিন না হতেই তোর বোনকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুই তারপরও কিছু করবি না? ফুপু তুমি ওর কথা বাদ দাও, তুমি আমাকে বলো কি করতে হবে। নিতু তখন নওরিনের হাতে একটা বোতল তেল আর কলার দুটো খোসা দিয়ে বলল, এই নে, এই তেলটা তোর বাবার দরজার সামনে গিয়ে ঢেলে দিবি, আর তার উপর কলার খোসাটা ফেলে দিয়ে আসবি। নওরিন তখন একটু ভয়ে ভয়ে বলতে লাগলো, এতে ওর কিছু হবে না তো ফুপু? আরে কিছু হবে না, ও তো খাবার নিয়ে তোর বাবার কাছে যাবে। তোর বাবার দরজার সামনে যখন তেল আর কলার খোসার উপর পা পিছলে যাবে, তখন ওর হাত থেকে খাবারটা শুধু পড়ে যাবে, ব্যাস, তোর বাবাকে আর খাওয়াতে পারবে না। তাহলে আমি এখনই কাজটা করে আসছি। যা। নাবা তখন আবার নওরিনকে বলতে লাগলো, আপু, আম্মু বেদা পাবে, তুই তাদ না। কিন্তু নাবার কথা কি আর নওরিন শুনবে? নেতো যে মেয়েটিকে ভয়ের জগতে পাঠিয়ে দিল, যা থেকে বের হতে হলে তাকে এই কাজটি করতেই হবে। এদিকে নাজিফা পায়েস আর কিছু খাবার নিয়ে ইমাদের ঘরের দিকে যেতে লাগলো। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, ওনাকে খাবারটা দিয়ে এসে মাকে আর নিতুকে নাস্তা দিয়ে আসবো, তারপর আমি আমার সোনামণিদের নিজের হাতে খাইয়ে দেব, আর নাবাকে কোলে নিয়ে একটু আদর করব। মেয়েটি ভাবনার জগতে আনন্দেই ছিল, কিন্তু বুঝতেই পারলো না তার ভালোবাসার মূল্যটা কারো কাছে নেই। যেই মাত্র ইমাদের ঘরের সামনে পা রাখলো, অমনেই পেছন থেকে দেওয়ালের সাথে গিয়ে
বাড়ি খেলেও নাজিফার কপাল ফেটে যায়। সাথে সাথে একটা চিৎকার দিয়ে মেয়েটি মেঝেতে পড়ে যায়। নাজিফার চিৎকার শুনে ইমাদ দরজা খুলতেই দেখে নাজিফা নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাজিফার এই অবস্থা দেখে ইমাদের মিতুর মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠল। মনের ভেতর ভয়েরা বাসা বাঁধতে লাগলো, ভাবতে লাগলো এই মেয়েটিও যদি মিতুর মতো মরে যায়। এদিকে নাজিফার চিৎকারের আওয়াজ শুনে সালেহা, নিতু ইমাদের ঘরের সামনে এসে দেখে নাজিফা মেঝেতে পড়ে আছে। সালেহা বিস্মিত হয়ে ইমাদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ইমাদ কোনো কথাই বলল না। ইমাদ নাজিফার হাতকে শক্ত করে ধরে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। নাজিফার কোনো সারা শব্দ না পাওয়ায় ইমাদ ওকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে, অতঃপর বিছানার উপর শুইয়ে দেয়। মিতু তো নাজিফার এই অবস্থা দেখে ভয় নিজের ঘরে চলে যায়। সালেহা নাজিফার মাথার পাশে বসে কাঁদতে থাকে। এদিকে নওরিনের কানে নাজিফার চিৎকার যেতেই নওরিন ভয়ে কাঁদতে থাকে আর বলে, সরি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। নাবা পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ইমাদ যেহেতু পেশায় একজন ডাক্তার, তাই সে নিজেই নাজিফার ট্রিটমেন্ট করতে শুরু করলো। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে তুলো দিয়ে নাজিফার কপালের রক্তগুলো মুছতে লাগলো, তারপর ব্যান্ডেজ করে দিল। কাগজে কিছু ওষুধের নাম লিখে সালেহাকে দিয়ে বলল, মা তুমি এটা গিয়ে কদমকে দাও, ও যেন এই ওষুধগুলো নিয়ে আসে। সালেহা তখন ইমাদকে বলল, ও ঠিক হয়ে যাবে তো বাবা? ইমাদ বলতে লাগলো, আমি ওর কিছু হতে দিব না মা, আমি আর কোনো লাশ দেখতে পারবো না। সালেহা অদ্ভুত ভাবে ছেলের দিকে চেয়ে রইল। আমার ছেলের এই নরম হৃদয়টা এতদিন কোথায় ছিল? নিজেকে পাষাণ পরিচয় দিয়ে সোডিয়ামের আলোয় একা একাই নিজের কষ্টগুলোর সাথে নিজে বন্ধুত্ব করেছে, অথচ আমি মা হয়ে একবারও বুঝতে পারলাম না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। সালেহা চলে যাওয়ার পর ইমাদের চোখে জল টপ টপ করতে লাগলো। কেন জানি বারবার মিতুর কথা মনে পড়ছে। এখনো মনে আছে এই ঘরের সামনে মিতু এভাবে পিছল খেয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওকে নিয়ে ইমাদ পাগলের মতো হসপিটালে যায়। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছু সময় পর ইমাদকে বলল, হয় মাকে বাঁচাতে পারবো, নয় বাচ্চাকে। কথাটি শোনার সাথে সাথে ইমাদ কোনো কিছু না ভেবেই কোনো সংকোচ ছাড়াই বলে দেয়, আমার বাচ্চাকে লাগবে না ডাক্তার, আপনি প্লিজ আমার স্ত্রীকে বাঁচান। কিন্তু মিতু আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ডাক্তারকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওর যা কিছু হোক, কিন্তু এই বাচ্চার যেন কোনো কিছু না হয়। ডাক্তার বুঝে উঠতে পারলো না সে কি করবে, কিন্তু ডাক্তার সর্বাত্মক চেষ্টা করেছে মিতুকে বাঁচাতে, কিন্তু ভাগ্যের লিখন কি আর বদলানো যায়? চলে গেল সে আমাকে ছেড়ে এই বর্ষায় এমন একটি দিনে। এই ভেবে ইমাদ কষ্টে হাতের পাশের ল্যাপটপটা নিজের হাতে নিয়ে জোরে বাড়ি দিতেই তা ভেঙে চুরমার হয়ে যায়। হাতটা কেটে রক্ত পড়তে থাকে, কিন্তু ছেলেটি একটু বুঝতে পারলো না সে একটি আঘাত পেয়েছে, কেননা মিতু চলে যাওয়ার আঘাতের কাছে এই আঘাত কিছুই না। ইমাদ অন্ধকারের নিচের দিকে মাথা নিচু করে নাজিফার পাশে বসে থাকে। ঘন্টা খানিক পর নাজিফার জ্ঞান ফিরে। হালকা হালকা চোখ খুলতেই দেখে ইমাদ পাশে বসে রয়েছে। বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বাতাস বয়ে চলেছে। পোকা মাকড় অজানা শব্দ বুনে মস্কের আর ঘরের হালকা লিয়ন আলোয় নাজিফারকে দেখছে। ইমাদের চোখে কয়েক ফোঁটা জল গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। ওর রক্তাক্ত হাতটা নাজিফার হাতের পাশে। নাজিফা তা দেখে নিজের হাতটাকে ওর হাতের উপর রাখতে ইমাদ মাথা উঁচু করে নাজিফার দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান ফিরে এসেছে। মেয়েটি অসহায় ভাবে ইমাদের দিকে চেয়ে রয়েছে। ইমাদ তখন চোখের জলগুলোকে মুছে নাজিফাকে বলে,
এত বড় হয়েছেন অথচ এখনো ঠিকভাবে হাঁটতে পারেন না। পড়ছেন তো পড়েছেন, আমার ঘরের সামনে এসে পড়তে হলো। আমার জীবনটার কত শেষ করবেন? আপনিও কি আমাকে শাস্তি দিবেন না? আপনিও কি আমাকে শান্তি দিবেন না? ছোটবেলায় বাবা মা ভালো করে হাঁটতে শিখায়নি। আপনারা মেয়ে মানুষের এই একটাই সমস্যা, যখন তখন পড়ে যান। নাজিফা তখন ক্ষীণ কণ্ঠে ইমাদকে বলে, কি করব বলুন, মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা। তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবেই। আমার কপালে খারাপ, তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে। নাজিফার কথা ইমাদ আমতামতা করে বলল, কিছু পারেন আর না পারেন, বেশ কথা বলতে পারেন। আপনার যদি এখন কিছু একটা হয়ে যেত, তাতে আপনার কি? আমার আবার কি? একজন মানুষ হিসেবেও তো কষ্ট লাগতো। এমন সময় সালেহা ঘরে ঢুকে পড়লো ওষুধ নিয়ে। ঘর অন্ধকার দেখে সালেহা বলতে লাগলো, কিরে মাদ, এমন ঘর অন্ধকার করে রেখেছিস কেন? এই বলে ঘরে আলো জ্বালাতেই ওনার চোখে পড়লো ইমাদের রক্তাক্ত হাতের দিকে। সালেহা তখন চিৎকার দিয়ে বলে, ও মা, তোর হাতের এই অবস্থা কেন? নাজিফা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইলে ইমাদ বলে, চুপ করে শুয়ে থাকুন, একদম ওঠার চেষ্টা করবেন না। কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে? সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? সালেহা তখন বলল, কিন্তু আমাকে তো দিতে হবে। এই অবস্থা কেন করলি? মা, তুমি কি এখন এসব জানবে নাকি আমার হাতটাকে ব্যান্ডেজ করবে? হ্যাঁ, তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলছে। এই বলে ইমাদ কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো। এই মাদের এই একটা সমস্যা, সন্তানদের সামান্য কিছু হলেই শুধু কান্নাকাটি। আচ্ছা মা, আমার কি এমন হয়েছে যে তুমি এত কান্নাকাটি করছো? চুপ কর, একদম কথা বলবি না। এই নে ওষুধগুলো। একটা পিছল খেয়ে পড়ে আছে, আর একটা হাত কেটে কাহিনী শুরু করছে। ছাগল হয়ে গেছিস তোরা দুজন, আমায় নাকা দিয়ে ছাড়বি না? এই বলে সালেহা চলে গেল। সালেহা চলে যেতে ইমাদ নাজিফাকে বলল, এই সবকিছুর জন্য আপনি দায়ী? যাক বাবা, আমি আবার কি করলাম? আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে? আমি কি আর ইচ্ছে করে পড়েছি? ইমাদ তখন নাজিফাকে ধমক দিয়ে বলল, চুপ থাকুন, আমি একজন ডাক্তার, অতএব আমি যা বলবো আপনাকে চুপচাপ শুনতে হবে। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। আচ্ছা, কথা আবার মাটিতে পড়ে কি করে? আবার? ওকে, আর কথা বলবো না, এই হলাম চুপ। হ্যাঁ, চুপ করে থাকুন। মা তো রাগ করেছে, এখন আর এই ঘরের সামনেও আসবে না। তাই আমাকে আপনার জন্য খাবার আনতে নিচে যেতে হবে। যত সব। এক্সকিউজ মি, একটা কথা ছিল। আবার? আপনার কানে কি কথা যায় না? এই কথাটা বলার পর আমি আর কথা বলবো না। সত্যি? বলুন তাহলে শুনি। আসলে আমি এখন কেন খাবার খাবো? কারণ আপনাকে ওষুধ খাওয়ানো হবে, তাই। আর কিছু না। তাহলে চুপচাপ থাকুন। আর যদি কথা বলেছেন কিংবা মুখ খুলেছেন তো এনিওয়ে, আমি নিচ থেকে আসছি। কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাজিফার পাশে বসতে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, আচ্ছা, আমার ঘরের সামনে তেল, কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে? সাথে পায়েস, পানির গ্লাস, বাটি পড়ে আছে, সে তো বুঝলাম আপনি এনেছেন, কিন্তু কলা না কলার খোসা তো আপনি আনেননি, সেটা কোথা থেকে আসলো? আমিও তো এখন পিছলে খেয়ে পড়তে গিয়েছিলাম, পরে বুয়াকে বলে আসলাম এগুলো পরিষ্কার করতে। এই বলে ইমাদ চুপ হয়ে গেল। একটু রেগে নাজিফার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে পাগল ভেবেছেন?
নাজিফা মাথা নেড়ে বলল, না। আজীব তো আপনি। আপনি কি বোবা? হ্যাঁ। মানি, এই তো দিব্যি কথা বলছিলেন আর এখন বোবা হয়ে গেলেন। নাজিফা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাজিফার দিকে দুহাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন আর এই খাবার আর ওষুধ খেয়ে আমায় উদ্ধার করুন। নাজিফা তখন ইমাদকে বলল, কিন্তু কি এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না, আমায় খাইয়ে দেন? তা বলবো না, তবে সত্যিই আমি নিজের হাতে খেতে পারবো না। ব্যথা তো পেয়েছেন কপালে আর পায়ে, হাতে তো পাননি, তাহলে খেতে পারবেন না কেন? নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতে বসতে চাইলেই পায়ে প্রচন্ড জোরে টান খায়। কপালের আঘাতটা একটু বেশিই লেগেছে, যার কারণে মাথাও বারবার ঘুরছে। ইমাদ দূর থেকে তা দেখতে পেয়ে নাজিফার সামনে এসে বলল, আমাকে না মেরে ছাড়বেন না। এই বলে নাজিফাকে কোনো মতে বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো। নাজিফা তা দেখে হা করে ওর দিকে তাকিয়ে রইল। ইমাদ তখন বলল, এমন হা করে তাকানোর কি আছে? না মানে আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে? না, কাঁপবে কেন? আমি তো মেয়ে, আমার 10-12টা বাচ্চা আছে, প্রতিদিন ওদের খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে। যত সব নিন খান। নাজিফার কোনো কথা না বলে ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল। পৃথিবীর সব সুখ যেন আজ ওর পায়ের নিচে লুটুপুটি খাচ্ছে। বাঁকা চাঁদটাও যেন তা দেখে হাসছে। আর এই সুখের নামের নৌকায় উঠতে পেরে মেয়েটির চোখে আজও অশ্রুকণার ছোঁয়া দেখা যাচ্ছে। ইমাদ তা দেখে বলল, এই কি নাকের জল আর চোখের জল এক করেছেন কেন? তরকারিতে কি ঝাল হয়েছে বেশি? নাজিফা মাথা নেড়ে বলল, না। তাহলে আপনার কি সবসময় কান্না করা একটা রোগ হয়ে গেছে? নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, কেউ এভাবে খাইয়ে দেয়নি তো কখনো, তাই আনন্দে চোখে জল চলে এসেছে। নাজিফার কথায় ইমাদ অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। মেয়েটি বড়ই অদ্ভুত, একটা মায়া জালে আমায় বেঁধে ফেলেছে। কিন্তু এই মায়া জালে যে আমি আর পড়তে চাই না। নিজের আবেগটাকে লুকানোর জন্য ইমাদ অট্ট হেসে বলতে লাগলো, ছোটবেলায় মা কখনো খাইয়ে দেয়নি? নাজিফা কথাটির কোনো উত্তরই দিল না, কেবল নিশ্চুপ ভাবে বসে চোখের জলই ফেলল। ইমাদ তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল, এই সস্তা চোখের পানিগুলো মুছুন। নাজিফা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ইমাদ বলল, যে কথায় কথায় চোখের জল ফেলে তার চোখের জল সস্তা ছাড়া আর কিছুই নয়। ইমাদ এই বলে ওয়াশরুমে যায় হাত ধুতে। এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সমানে নিজের নাক মুছছে। ইমাদ রেগে গিয়ে নাজিফাকে বলে, ইয়াক, এই রুমালটা আমি কি করে ইউজ করবো? ছি ছি, এইভাবে তো বাচ্চারাও করে না। সরি। এই বলে নাজিফা মাথা নিচু করে ইমাদকে রুমালটা দিতেই ইমাদ বলে উঠল, আমি তো পাগল, এই নোংরা রুমালটা আমি এখন নিব? যাক বাবা, আপনি তো আপনার ওই রুমালের জন্য আমায় বকছেন, এই নেন, আমার আর লাগবে না। লাগবে কেমনে? চোখের জলের সাথে নাকের জলও মুছে ফেলেছেন, এখন আর এটা কি আপনার লাগবে? গাধি একটা, ওটা ফেলে দিন। এই নিন ওষুধ খান। আচ্ছা, ওষুধ তো খেলাম, এবার আমি কি যেতে পারি? না মানে আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয়, এবার আমি বরং মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। কি ঢং দেখাচ্ছে! এই যে এই মচকানো পা নিয়ে 2 সপ্তাহ এই বিছানা থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে, আর উনি যাই যাই করে যত সব। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? কি আমি ঝগড়া করি? ভালো, উঠতে পারেন কিনা দেখুন তো।
না উঠতে পারলে কি আর করব, এখানেই ঘুমাবো। এই জন্যই তো পড়েছেন। আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে পড়েছেন, ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতে এমন করেছেন। নিন ঘুমান। আপনি কোথায় ঘুমাবেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না। ছেলেটি কথায় কথায় রাগ দেখায়, তবে এই রাগের ভেতরে ওর অনুরাগটা লুকিয়ে রয়েছে, যা যে কাউকে আপন করতে দ্বিধাবোধও করে না। ইমাদ ঘরের আলো অফ করে দেয়। হালকা ডিম লাইটের আলোয় সোফায় শুয়ে বাহিরের পানে চেয়ে থাকে। নাজিফা ঘুমিয়ে পড়ে। নিঃশব্দ পরিবেশ, নিশ্চুপ চারপাশ। বাহিরে হঠাৎ বৃষ্টি, কিচির মিচির আর গুনগানের শব্দ। হঠাৎ করে মেঘের গুরুম গুরুম ডাক। জানালা দিয়ে বৃষ্টির পানির হালকা স্পর্শ আর মৃদু বাতাসে ঠান্ডা অনুভূতি হওয়ায় ইমাদ জানালা লাগাতে বিছানার সামনে যেতেই চোখ পড়ে নাজিফার মুখপানে। মায়ার ঘোরে হারিয়ে যায় ছেলেটি। একটা অজানা অচেনা মায়া তাকে স্পর্শ করছে। অজানা এক অনুভূতিতে বারবার শরীর শিহরিয়ে উঠছে। ঘোমটার আড়ালে এতদিন যে মেয়েটিকে সে লুকিয়ে থাকতে বলেছে, আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের মনে হলো রাত্রির আকাশে যেন এক শুকতারা, যে নিজের আলো দিয়ে পুরো আকাশটাকে দীপ্তময় করে রেখেছে। তার চেহারাটা এতটা মলিন আর মায়াবী যে যে কেউ ওই মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে। কাঁচা হলুদের ন্যায় গায়ের রং, মনে হয় যেন নূর ঝরছে। ওর চলার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এক কথায় সে যে গাছে ফুটেছে তাকে অতিক্রম করে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়িয়ে রয়েছে। ওর উপমা ওই ইমাদ যে তখন এসব ভাবতে ভাবতে নাজিফার পাশের চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। ফজরের আজান কানে যেতেই নাজিফার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ইমাদ ওর পাশের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। নাজিফা ওর দিকে চেয়ে অসহায় ভাবে বলতে লাগলো, আল্লাহ, আমার জন্য রাতে উনি ঠিকমতো ঘুমাতে পারলো না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি। চাই নামাজটা পড়ে নিই। এই বলে নাজিফা নিচে পা রাখতেই ব্যথায় জোরে চিৎকার দেয়। ওর চিৎকার শুনে ইমাদ চোখ খুলতেই ওকে এই অবস্থায় দেখে প্রচন্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এত বেশি বুঝেন কেন? এই অবস্থায় কোথায় যাচ্ছিলেন? না মানে উজু করতে।